সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আজকে আবার রবিবার। কিশোরী জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে বৃষ্টি দেখছে আর মনে মনে ভাবছে, আজ আবার একটা বৃষ্টি ভেজা রবিবার। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। আজ ছাতাটা নিয়ে বিভূতিকে সাথে করে নিয়ে যাব নাকি একবার তারানাথের বাড়িতে? না, আমি আর সময় নষ্ট করব না। যাই, এক্ষুনি বেরিয়ে পড়ি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এই বেলায় বেরিয়ে পড়ি। যেমন ভাবা তেমনই কাজ। কিশোরী ছাতা নিয়ে চলল বিভূতির বাড়ির দিকে। খানিক এগোতেই সে দেখল বিভূতিও একটা ছাতা নিয়ে ওর বাড়ির দিকেই আসছে। তাকে দেখে কিশোরী তার সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করল, কি ভাইয়া, এত হন্তদন্ত হয়ে মনে হচ্ছে আমার মেসের দিকেই যাচ্ছিলে? একেবারে ঠিক ধরেছ ভাইয়া, আমি তোমার কাছে যাচ্ছিলাম। ভাবলাম আজ এইরকম বৃষ্টিমুখর বিকেলে তোমাকে সঙ্গে করে নিয়ে যদি তারানাথের বৈঠকখানায় দুদণ্ড কাটিয়ে আসা যায় তাহলে তো খুব ভালো কথা। তা তুমিও তো মনে হচ্ছে আমার বাড়ির দিকেই যাচ্ছিলে। তোমারও কি ওই একই মতলব নাকি ভাইয়া? তুমিও একেবারে ঠিকই ধরেছ। আমিও সেই একই রকম কিছু ভেবেই তোমার মেসেই যাচ্ছিলাম। তাহলে আর দেরি কেন, চলো যাওয়া যাক। বেশ, তবে তাই চলো। এই বলে দুজনেই একসাথে ছাতা নিয়ে এগিয়ে চলল মডলেনের তারানাথের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দরজার কড়া নাড়তে লাগলো কিশোরী। ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে এলো, আসছি বিভূতি, আসছি কিশোরী, একটু দাঁড়াও, খুলছি দরজা। আজ আবার আমার চারিমা ফিরে গেছে নিজের শ্বশুর বাড়ি, তাই আমি একাই আছি। যাচ্ছি যাচ্ছি। আরে এসো এসো, তোমরা দুজন ভিতরে এসো। আচ্ছা, ছাতা দুটো কোথায় রাখবো? ওই কোণে রেখে দিয়ে ভিতরে এসো। এই বলে তারানাথ ভিতরে চলে গেল। কিশোরী আর বিভূতিও যথাস্থানে ছাতা রেখে তারানাথের ভিতরের ঘরে প্রবেশ করল। বসো বসো দুজনে। তাই বৃষ্টি মুখর বিকেলে তোমরা এমনি এমনি আসোনি তা আমি ভালোই বুঝতে পারছি। আমারও আজকে তোমাদের দুজনের জন্যে খুবই মন কেমন কেমন করছিল। আমরা কিন্তু এখন আপনার কাছে একটা জম্পেশ গল্প শুনতে চাই। তা আমি কি আর বুঝিনি ভাবছো? কিন্তু বিভূতি, কতদিন ধরে তোমাদের বলে আসছি আমার এগুলো গল্প নয়, এগুলো একেবারে সত্যি ঘটনা যা আমার জীবনে বিভিন্ন সময় ঘটেছে। যাই হোক, আজকে আমি আমার জীবনের এক অবিশ্বাস্য ঘটনা বলবো, মন দিয়ে শোনো। সেবার আমি তীর্থে যাচ্ছি, ইচ্ছে ছিল একটু জগন্নাথ দর্শন। পরের দিন ভোরবেলা হাওড়া থেকে ট্রেন, তাই রাতের শেষ লোকালে আমার গ্রামের বাড়ি থেকে রওনা হয়েছি। ফাঁকা ট্রেনে আমি জানালার ধারে বসে আছি, আর আমার সামনের সিটে বসে আছে আমারই এক গ্রামের ছেলে জগদীশ বিশ্বাস। ও আমার সাথেই ট্রেনে উঠেছে। ও রেলেরই কর্মী, তা আমি জানতাম, কিন্তু কি পদে কোথায় চাকরি করে সেটাও অত ভালো করে জানতাম না। যাই হোক, কথায় কথায় জানতে পারলাম ও হাওড়া পুরী লাইনের একটা নির্জন লেভেল ক্রসিংয়ের পয়েন্টম্যান। ও আমারই মতন কাল ভোরে হাওড়া পুরী এক্সপ্রেস ধরবে। কদিনের ছুটিতে বাড়িতে এসেছিল, এখন আবার কর্মস্থলে ফিরছে। তবে আমার ওর মুখ দেখে খুব একটা ভালো লাগলো না। বুঝতে পারলাম ও যাচ্ছে বটে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে, কিন্তু কেমন যেন মনে একটা ভয় নিয়ে যাচ্ছে। ছেলেটাকে আমি আগেও অনেকবার গ্রামে দেখেছি, তবে এখন বেশ বুঝতে পারছি ছেলেটা দিনে দিনে কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম, তোর কি হয়েছে বলতো? আমি তোকে দেখছি দিনে দিনে শুকিয়ে যাচ্ছিস, তোর কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বলতে পারিস। জগদীশ বলল, না না, ও কিছু না। আমার কাছে তুই পুরোপুরি লুকাতে পারবি না। আমি এত বছর ধরে সাধনা করে এই সামান্য ক্ষমতাটুকু অর্জন করেছি। কারোর মুখ দেখে সব গড় গড় করে বলতে না পারলেও খানিকটা সঠিক আন্দাজ করতে পারি, বিশেষ করে তার সমস্যা সম্পর্কে। তুই আমাকে খুলে বলতে পারিস
আমি চেষ্টা করতে পারি তোর সমস্যা সমাধান করার জন্য। কথাটা শুনেই যেন হাউ হাউ করে কেঁদে ফেলল জগদীশ। তারপর বলতে শুরু করলো, দাদা, আসলে আসলে আমি আমি যে পয়েন্টের পয়েন্টম্যান, সেটা একটা ধুধু মাঠের ওপর, পুরো ফাঁকা মাঠে গ্রামের একটা রাস্তা রেল ট্র্যাককে পার করেছে। এখানেই একটা গেট আছে যেটাকে খোলা বন্ধ করতে হয়, আর সঙ্গে সিগন্যাল লাল সবুজ করতে হয়, আর সবুজ লাল পতাকাও দেখাতে হয়। ওখানেই পয়েন্টম্যানের ছোট্ট কেবিন, আর সেখানেই আমি একা থাকি আমার যখন ডিউটি পড়ে। আমরা 3 জন মোট ওখানে ডিউটি করি, তবে একসাথে নয়। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 8 ঘন্টা করে ভাগ করা আছে। কিন্তু যখনই আমাদের মধ্যে কারোর নাইট ডিউটি পড়ে, তখনই দেখি সামনের শ্মশানে একটা কঙ্কালকে ঘুরে বেড়াতে। আমরা আমরা 3 জনেই পালা করে নাইট ডিউটি করি, আর আমরা 3 জনেই রাতে ওই কঙ্কালকে দেখেছি। মাঠের এক প্রান্তের শ্মশানটার আশেপাশে কোনো গ্রাম বা লোক বসতি নেই। ট্রেন এলে পতাকা দেখাতে কেবিনের বাইরে এলেই ওই 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 শ্মশানের দিকে চোখ চলে যায়, আর আর সঙ্গে সঙ্গে দেখি সেই কঙ্কালটাকে। যদিও অন্ধকারে স্পষ্ট করে কিছু বোঝা যায় না, কিন্তু বেশ বোঝা যায় ওটা একটা কঙ্কাল, আর সেই শ্মশানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা কোনোভাবে সিগন্যাল দেখিয়ে ঢুকে পড়ি কেবিনে। রাতে খুব ভয়ে ভয়ে থাকি আর সকালের জন্য অপেক্ষা করি। বড় সাহেবদের বললে তারা উল্টে আমাদেরকে বলে আমরা নাকি ভালো জায়গায় বদলি হবার মতলবে এই সব গল্প বানিয়ে বলি। কেউ কেউ বিশ্বাসই করতে চায় না। আর এর ফলে আমি আর আমার 2 সহকর্মী দিনে দিনে একেবারে শুকিয়ে যাচ্ছি। শোন জগদীশ, তুই একেবারেই কিছু ভাবিস না। আমি জগন্নাথ দর্শন করে আসার সময় তোর কাছে আসব, দেখি কি করতে পারি। তারানাথ দাদা, তুমি যদি এসে এর একটা ব্যবস্থা করে দিতে পারো, তাহলে শুধু আমি নই, আমার 2 সহকর্মীও তোমার ওপর চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। বুঝলি জগদীশ, ওই প্রেত যেই হোক না কেন, ও তোদের কোনো ক্ষতি করবে না। তা যদি করারই হতো এতদিনে ঠিক করতো। অতএব এতদিন যখন সহ্য করেছিস, আর কটা দিন কর। আমি পুরী যাব আর আসব। মনে মনে জগন্নাথ দর্শনের সংকল্প নিয়ে যখন বেরিয়েছি, তখন সেটা না করে অন্য কাজে হাত দেব না। তুই আমাকে বলে দে ফেরার সময় কোন স্টেশনে নামতে হবে, আর তারপর কোন দিকে কত দূর যেতে হবে। আমি ঠিক 4-5 দিনের মধ্যে পৌঁছে যাব তোর কাছে। এই বলে আমি বিস্তারিত ওর ঠিকানাটা নিয়ে নিলাম। মাঝপথে ওর গন্তব্য স্টেশন আসতেই জগদীশ নেমে পড়ল, আর নামার সময় আমায় ভালো করে বলে দেয় স্টেশনটার নাম। আর আমিও ভালো করে দেখে নেই, কারণ জানি স্টেশনটায় কয়দিন পরেই আমায় নামতে হবে। আর তাছাড়াও এই স্টেশনে নামার পর কোন দিকে যেতে হবে সেটাও সে ভালো করে বলে দিয়েছে। অতএব আমিও ট্রেনের বাইরে মুখ বাড়িয়ে আশপাশটা খুঁটিয়ে দেখে নিলাম। এরপর আমি যথারীতি পুরী থেকে জগন্নাথ দর্শন করে ফিরে সোজা জগদীশের কাছে চলে আসি। তারপর তারপর আর কি, তারপরই তো আসল গল্প শুরু হলো। আমি গিয়ে পৌঁছলুম সেই স্থানে। সেদিনই জগদীশের রাতে ডিউটি ছিল। ওর সাথে সেই রাতটা কাটাবো ঠিক করে জগদীশের সাথে থেকে গেলাম তার কেবিনে। আমি জগদীশকে কেবিনে থাকতে বলে রাতের বেলায় শ্মশানের আশপাশটা ঘুরে দেখে আসবো, এটাই ঠিক করলাম। এরপর বেশ রাতে সেখানে গিয়ে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। বেশ অনুভব করতে পারলাম শ্মশানের একটা নির্দিষ্ট জায়গায় কোনো এক অশরীরীর উপস্থিতি বেশ স্পষ্ট। আমি যা বোঝার ততক্ষণে বুঝে গেছি। এরপর আমি কেবিনে ফিরে এলাম আর জগদীশকে বললাম, জগদীশ, আমি যা বোঝার বুঝেছি। আমি কালকেই ধ্বনি জ্বালিয়ে ওই শ্মশানে সাধনা করে বিরোহী আত্মাকে আহ্বান করে ওর সৎকার করতে চাই। তোমাকে যা যা বলছি সেটা জোগাড় করে রেখো। আর কাল রাতে তুমি সঙ্গে ওই 2 সহকর্মীকে এখানে উপস্থিত থাকতে বলো। আমি রাতেই যা করার করব। কালকে অমাবস্যা, একটা ভালো দিন।
পরের দিন রাতে কথা মতো সেই শ্মশানে ধুনি জ্বালিয়ে অতৃপ্ত আত্মার আহ্বান করতে শুরু করলাম। সঙ্গে নিলাম জগদীশ আর তার 2 সহকর্মীকে। বেশ কিছু সময় চোখ বন্ধ করে মন্ত্র বলার পর আমি বুঝতে পারলাম সামনে কেউ এসেছে। চোখ খুলে দেখতে পেলাম আগুনের সামনে বসে আছে একটি কঙ্কাল। আমি বললাম, আমি জানি না তুমি কে, কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি তুমি মুক্তি না পাওয়ার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছ। আমাকে বলবে কি কারণে তুমি আজও মুক্তি না পেয়ে এই পৃথিবীতে আছো? আমি তোমাকে মুক্তি দেব, আমাকে সব কিছু খুলে বলো। সেই কঙ্কাল তখন নাকি সুরে বলতে শুরু করলো, আমি আমি মধু, এই শ্মশানে ডোমের কাজ করতাম। আমি সবার সৎকার করতাম নিষ্ঠার সঙ্গে। পাশের গ্রামে আরো একটি শ্মশান ছিল, তাই খুব বেশি মরা এখানে আসতো না। ওই 2-3 দিন ছাড়া ছাড়া 1-8টা আসতো। কোনো কোনো সময় টানা 8-9 দিন এখানে মরা আসতো না। এদিকে আমারও আস্তে আস্তে বয়স বেড়ে একদিন আমি বুড়ো হলাম। একদিন আমি বৃদ্ধ বয়সে হঠাৎ রাতে অসুস্থ হয়ে পড়ি, আর উঠে খাবার বানাবার ক্ষমতা ছিল না। কেউ আমাকে চিকিৎসা করবার ব্যবস্থাও করেনি, কারণ এর মধ্যে কোনো মরাও আসেনি। এখানে আলাদা করে গ্রামের কোনো লোক এমনি এমনি এই পানে আসে না, তাই কেউ জানতে পারেনি আমার অসুস্থতার কথা। আমি আমার অসুস্থ শরীর নিয়ে একাই মৃত্যুর সাথে লড়াই করে চলেছিলাম। আমার আর ভাত ফুটিয়ে খাওয়ার অবস্থাও ছিল না। একদিন আমি রোগের আর খিদের জ্বালায় মারা গেলাম। আমি সারা জীবন সবার সৎকার করে গেলাম, আর আমি চেয়েছিলাম আমারও যেন এইভাবে সৎকার হয়, কিন্তু তার হয়নি। কারণ আমি যখন মরে যাই তখন এই শ্মশানের শেয়ালের দল আমাকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার অবশিষ্ট শরীরটা শেয়ালে টানাটানি করে দূরে মাঠে ওদের গর্তে নিয়ে গিয়ে রেখে দেয়। হাড়ের গায়ে লেগে থাকা মাংস খেয়ে ফেলে ধীরে ধীরে পরে ওদের গর্তে শুধু আমার বিক্ষিপ্ত হাড়গোড় পড়ে থাকে। পরে গ্রামের লোকেরা মরা নিয়ে এসে আমাকে না পেয়ে অনুমান করেছে যে আমি হয়তো শ্মশান ছেড়ে কোথাও চলে গেছি। এরপর সবাই যখন জেনে যায় এই শ্মশানে ডোম নেই, আর কেউ এদিকে মরা পোড়াতে আসে না। সেই থেকে এটা একটা পরিত্যক্ত শ্মশান হয়ে পড়ে আছে। আমার আমার সৎকার হয়নি বলে আমি এখনো মুক্তি পেলাম না। আমার মুক্তির যাতে কেউ ব্যবস্থা করে, তাই আমি দেখা দিয়ে সেটা জানাবার চেষ্টা করেছি। তুমি এর আগে কাউকে দেখা দাওনি মধু? একে আমি আমি অনেক চেষ্টা করেছি। 2-1বার পথ চলতি কয়েকজনকে দেখা দিয়ে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা ভয় পেয়ে গ্রামের মানুষদের বলে দেয়। তারপর থেকে কেউ আর ভয়েতে সন্ধ্যের পর এই পথ মারায় না, আর কেউ আসেই না। আমি কাকে আর দেখা দিতাম? এরপরে এই গেটটা চালু হতেই আমি তার কর্মীদের দেখা দিয়ে জানাতে চেয়েছিলাম আমার কথা। তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তুমি আমাদের নিয়ে চলো সেই শিয়ালের গর্তে, যেখানে তোমার হাড়ের অবশিষ্টাংশটা এখনো পড়ে আছে। আগে আগে চলুন। এই বলে মধুডোমের কঙ্কাল এগিয়ে চলল। আমরা 4 জন ওকে অনুসরণ করতে লাগলাম। খানিক পরে গিয়ে পৌঁছলাম সেই শেয়ালের পরিত্যক্ত গর্তের কাছে। তারপর সবাই মিলে সেই হাড়গোড়গুলো তুলে চিতা সাজিয়ে জ্বালিয়ে দিলাম। তারপর আমি ফিরে এলাম। এরপর বেশ কিছুদিন পরে জগদীশ বাড়ি ফিরে আমার সাথে দেখা করতে এলো।
সে কেমন আছে জিজ্ঞেস করার পরে ও নিজেই আমাকে বলল, জানো তারানাথ দা, তারপর থেকে আমরা কেউ আর দেখতে পাইনি সেই প্রেত মূর্তিকে। এখন আমরা খুব নিশ্চিন্তে ডিউটি করি। অসংখ্য ধন্যবাদ দাদা।